আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা গণিতের ৪টা বিভাগের বীজগণিত বিভাগের ২টা অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি এবং হচ্ছে সেট ও ফাংশন ২টা অধ্যায়ের থিওরিগুলো আমরা শেষ করেছি। আজকে হচ্ছে আমরা গণিতের ৪টা বিভাগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিভাগটা সেটা হচ্ছে পরিসংখ্যান বিভাগ। ঠিক আছে? পরিসংখ্যান বিভাগটা হচ্ছে আমাদের সবারই একটা ভরসার এবং হচ্ছে আ একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখান থেকে আমরা চাই যে আহ, ২টা প্রশ্ন আনসার করতে চাই এবং ২টা প্রশ্নই আসে। তোমরা জানো যে একমাত্র গণিতের একটাই অধ্যায় আছে যেখান থেকে ২টা প্রশ্ন আসে সৃজনশীল এবং আমরা ২টাই আনসার করতে চাই। আজকে হচ্ছে আমরা তোমাদেরকে পরিসংখ্যানের একদম A to Z থিওরি সহ অঙ্ক যা আছে সব যাবতীয় বিষয়গুলো তোমাদেরকে বুঝিয়ে দিব। হচ্ছে আমরা বোর্ডে চলে যাই, সরাসরি কথা না বেরিয়ে অঙ্ক করতে করতে তোমাদের সাথে কথা বলবো, কেমন? আচ্ছা, ঠিক আছে। প্রথমে চলো যে আমরা পরিসংখ্যান করব। তাহলে প্রথমে আমাদের জানতে হবে পরিসংখ্যান আসলে বিষয়টা কি। পরিসংখ্যান কি আসলে, এটা দিয়ে কি করে? পরিসংখ্যান হচ্ছে গণিতের একটা ফলিত শাখা, এটা গণিতেরই একটা শাখা, ফলিত শাখা। এই পরিসংখ্যান হচ্ছে বিভিন্ন তথ্য এবং উপাত্ত নিয়ে সেটা কাজ করে। তথ্য উপাত্ত আহ, বিভিন্ন সংখ্যা সংরক্ষণ করে, বিশ্লেষণ করে, সুসংগঠিতকরণ করে, তারপর হচ্ছে তোমার বিভিন্ন ব্যাখ্যার মাধ্যমে অর্থপূর্ণ ফলাফল প্রদান করে। এটাই হচ্ছে মূলত পরিসংখ্যানের কাজ। তাহলে আমি যদি বলি আসলে পরিসংখ্যান জিনিসটা আসলে কি, দেখো তো। পরিসংখ্যান হচ্ছে, যদি আমি তোমাকে বলি, এটা হচ্ছে গণিতের একটা জাস্ট তথ্যগুলো দেখো, গণিতের একটি কি শাখা? ফলিত শাখা। গণিতের একটি ফলিত শাখা, ফলিত শাখা। তারপরে এটা কি করে? তথ্য, তথ্য ও কি উপাত্ত, তথ্য ও উপাত্ত সংরক্ষণ করে। কি করে? সংরক্ষণ, সংরক্ষণ করে। তারপর হচ্ছে কি করে? সুসংগঠিত করে, সুসংগঠিত, সুসংগঠিত করে। তারপরে হচ্ছে কি করে? বিশ্লেষণ করে। কি করে? বিশ্লেষণ করে। তারপরে কি করে? আহ, ব্যাখ্যা প্রদানের মাধ্যমে, ব্যাখ্যা প্রদানের, প্রধানের মাধ্যমে, মাধ্যমে কি করে? অর্থপূর্ণ, অর্থপূর্ণ, অর্থপূর্ণ কি করে? আমাদের ফলাফল প্রদান করে, অর্থপূর্ণ ফলাফল প্রদান করে। অর্থপূর্ণ ফলাফল আমাদের কি কি করে? প্রদান করে। এটাই হচ্ছে পরিসংখ্যানের মূলত বেসিক বিষয়টা। পরিসংখ্যান যেহেতু করবো, পরিসংখ্যানটা তো আমাদের বুঝতেই হবে। এটা একটা গণিতের ফলিত শাখা, তথ্যপাত্র সংরক্ষণ করে, বিশ্লেষণ করে, সুসংগঠিত করে এবং তোমাকে ব্যাখ্যা প্রদান করে। কি করবে? অর্থপূর্ণ একটা ফলাফল তোমাকে প্রদান করবে। এটা হচ্ছে পরিসংখ্যানের একটা বিষয়। আচ্ছা, পরিসংখ্যান থেকে আমরা চলে যাব হচ্ছে তোমার আহ, তথ্য এবং উপাত্তের মধ্যে, কেমন? দেখো, আমরা পর্যায়ক্রমে সামনে আগাই, স্টেপ বাই স্টেপ সবগুলো অঙ্কই তোমাদের সাথে করবো। ধৈর্য সহকারে সবাই লেগে থাকো ইনশাল্লাহ, কেমন? আচ্ছা, লক্ষ্য করো, আমি এই অংশটুকু মুছে দিচ্ছি, কেমন? দেখো, পরিসংখ্যানের যাবতীয় বিষয় আজকে একদম A to Z যা আছে সব যাবতীয় বিষয় তোমাদেরকে ইনশাল্লাহ এই ক্লাসের মাধ্যমে শেষ করে দিব। আচ্ছা, তারপরে আসো, পরিসংখ্যান আমরা জিনিসটা আসলে জানলাম, তারপরে আমরা সামনে আগাই, চলো তোমাদের সাথে ইনশাল্লাহ আছি। তারপরে দেখো চলক জিনিসটা আসলে কি, এবং হচ্ছে আমরা যে উপাত্ত যে জিনিসটা দেখলাম যে তথ্য এবং উপাত্ত। আচ্ছা, উপাত্ত কি? পরিসংখ্যানের, দেখো উপাত্ত জিনিসটা আসলে কি। উপাত্ত আরেকটা হচ্ছে তথ্য। তথ্য এই জিনিসটা দেখো, তথ্য আসলে কি, আগে তথ্য সংখ্যাটা দেই। তথ্য হচ্ছে কোনো অর্থবহ, অর্থবহ সংবাদ, সংবাদ বা খবর। কোনো অর্থবহ সংবাদ বা খবর। তথ্যটা আসলে কি, যে কোনো একটা অর্থবহ হইতে হবে। ধরো তোমাকে আমি একটা খবর দিলাম, কি খবর দিলাম? যে আজকে সারা দেশের আবহাওয়া কি আহ জোড়ো, জোড়ো বাতাস সহ বৃষ্টি হবে, এরকম জোড়ো হাওয়া সহ বৃষ্টি হবে। এটা হচ্ছে একটা অর্থবহ খবর। তোমাকে আমি যদি বলি যে আকাশে হাতি উঠতেছে, তাহলে এটার তো কোনো অর্থ নাই, তাহলে এটা কি কোনো খবর হবে, কোনো তথ্য হবে? এটার কোনো অর্থ নাই। অর্থাৎ কোনো একটা তথ্য হইতে গেলে তোমাকে কি হইতে হবে? এটার অর্থবহ হইতে হবে, কেমন? আচ্ছা, তারপরে দেখো, সরি, তারপর হচ্ছে তথ্য জিনিসটা আসলে বুঝতে পারছো। এখন আমরা সামনে আগাই, উপাত্ত জিনিসটা কি। উপাত্ত হচ্ছে পরিসংখ্যানে,
পরিসংখ্যান মানে হচ্ছে আমাদের সেই বিশ্লেষণের খেলার মধ্যে কিন্তু পরিসংখ্যানে ব্যবহৃত ব্যবহৃত সংখ্যাসূচক 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 কি তথ্যসমূহকে তথ্য সমূহকে কি বলা হয়? উপাত্ত বলা হয়। অর্থাৎ উপাত্ত হইতে বলে কি হইতে হবে? সংখ্যা হইতে হবে। কি হবে? সংখ্যা হইতে হবে। অর্থাৎ পরিসংখ্যানে ব্যবহৃত সংখ্যাসূচক, দেখো কি সংখ্যাসূচক তথ্যসমূহকে কি বলা হবে? আমাদের উপাত্ত বলা হবে। তো প্রথমে তোমাদের বেসিক বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি, তারপর আমরা আস্তে আস্তে অঙ্কে চলে যাব। এবং হচ্ছে এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তোমাকে পর্যায়ক্রমে সবগুলো বুঝিয়ে দেওয়া হবে। তাহলে উপাত্তটা কি? পরিসংখ্যানে ব্যবহৃত সংখ্যাসূচক তথ্যসমূহকে কি বলা হয়? উপাত্ত বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এখন আসো চলক কাকে বলে। আচ্ছা, চলকটা হচ্ছে চলকটা হচ্ছে কি? পরিসংখ্যানে ব্যবহৃত সংখ্যা সমূহ হচ্ছে চলক। চলক পরিসংখ্যানে সেম এই কথাটাই বলো। এগুলো হচ্ছে এক একটা চলক। পরিসংখ্যানে ব্যবহৃত সংখ্যা সমূহকে পরিসংখ্যানে ব্যবহৃত সমূহকে কি বলা হয়? চলক বলে। কি বলে? চলক বলে। দেখো, চলক এবং হচ্ছে উপাত্তই কিন্তু একটা সংখ্যাই কিন্তু একটা কি? চলক। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটাকে কি বলা হয়? চলক বলে। চলক আবার কিন্তু দেখো, চলক আবার কত প্রকার? চলক হচ্ছে দুই প্রকার। চলক কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি চলক? বিচ্ছিন্ন চলক। একটা হচ্ছে কি চলক? বিচ্ছিন্ন চলক। চলক হচ্ছে আমাদের কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, আরেকটা কি? বিচ্ছিন্ন চলক, আরেকটা হচ্ছে কি? অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলক। আসল অবিচ্ছিন্ন চলক এবং বিচ্ছিন্ন চলক কোনটা কাকে বলে? দেখো, বিচ্ছিন্ন চলক মানে কি? যে চলকের মান কি হবে? শুধুমাত্র পূর্ণ সংখ্যা হবে। যে চলকের মান শুধুমাত্র কি হবে? পূর্ণ সংখ্যা হবে। এটা অবশ্যই কি হবে? এই যে দেখো, এটা কি হবে? এটা হবে পূর্ণ সংখ্যা। এটা কি হবে? পূর্ণ সংখ্যা। বিচ্ছিন্ন চলকের মান শুধুমাত্র কি হবে? পূর্ণ সংখ্যা। আর অবিচ্ছিন্ন চলক কি হইতে পারে? অবিচ্ছিন্ন চলক হইতে পারে যে কোনো কি সংখ্যা? বাস্তব সংখ্যা। যে কোনো কি সংখ্যা? বাস্তব সংখ্যা। দেখো, ব্যাখ্যাগুলো সুন্দর করে বুঝো। আচ্ছা, চলক হচ্ছে কয় প্রকার? পরিসংখ্যানের চলক দুই প্রকার। একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, আর একটা হচ্ছে কি? অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক কি হবে? শুধুমাত্র পূর্ণ সংখ্যা হবে। এটা কি হইতে পারবে না? ভাঙা অংশ হইতে পারবে না, দশমিক সংখ্যা হইতে পারবে না। ঠিক আছে। আর অবিচ্ছিন্ন চলক কি হবে? বাস্তব সংখ্যা, যে কোনো মান হইতে পারবে। আচ্ছা, পূর্ণ সংখ্যা কি হইতে পারে? যেমন আমি যদি তোমাকে বলি, একটা উদাহরণ বলো। উদাহরণ হচ্ছে কি? যেমন হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যা জনসংখ্যাটা কি? এটা একটা বিচ্ছিন্ন চলক। কারণ জনসংখ্যাকে তুমি চাইলেও কি ভেঙে লিখতে পারবা না। যদি আমি তোমাকে বলি যে 2.5 জন মানুষ, জন 2.5 জন মানুষ, দেখো এটা কি হইতে পারে? 2.5 জন মানুষই কখনো শুনছো যে একটা মানুষকে কি তুমি দুইটা মানুষ নিছো, তারপর আরেকটা মানুষের অর্ধেক অংশ নিতে পারবা? পারবা না। তাহলে কি এটা কি কখনো এটা কি পূর্ণ সংখ্যা হয়েছে? কখনো পূর্ণ সংখ্যা হয় নাই। তাহলে এটা কি হতে পারে না। তাহলে এটা হচ্ছে জনসংখ্যা হচ্ছে কি? একটা বিচ্ছিন্ন চলক। জনসংখ্যা কি? একটা বিচ্ছিন্ন চলক। আচ্ছা, অবিচ্ছিন্ন চলক কি হইতে পারে? অবিচ্ছিন্ন চলক হইতে পারে যে কোনো বাস্তব সংখ্যা। কি কি? যেমন হচ্ছে আহ কি হইতে পারে? আমাদের বয়স হইতে পারে। তোমার বয়স আছে কত? 2.5 বছর হইতে পারে। ঠিক আছে। বয়স আছে। উচ্চতা হইতে পারে। উচ্চতা কি? উচ্চতা একটা কি কি উচ্চতা কি? একটা বাস্তব সংখ্যা। আর বিচ্ছিন্ন চলক কি? জনসংখ্যা। জনসংখ্যাকে কখনো কি ভেঙে লেখা যায় না। তার মানে এটা কি একটা চলকের উদাহরণ? বিচ্ছিন্ন চলকের। জনসংখ্যা হচ্ছে একটা বিচ্ছিন্ন চলকের উদাহরণ, যেটাকে তুমি ভাঙে লিখতে পারবা না। অর্থাৎ কি লিখতে হবে? পূর্ণ সংখ্যা লিখতে হবে। কি লিখতে হবে? পূর্ণ সংখ্যা। তুমি লিখতে পারবা এখানে 3 জন মানুষ। কি হইতে পারে? 3 জন মানুষ। ঠিক আছে। আর বয়স, উচ্চতা, ঠিক আছে। তারপর হচ্ছে ওজন। তুমি চাইলে ওজনটাকেও লিখতে পারো ভেঙে। ঠিক আছে। বয়স, উচ্চতা, ওজন, এগুলা কোন চলকের উদাহরণ? অবিচ্ছিন্ন চলকের
উদাহরণ। আশা করি চলক তোমরা বুঝতে পারছো। চলক হচ্ছে দুই প্রকার, বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন। বিচ্ছিন্ন কি? পূর্ণ সংখ্যা হইতে হবে, এটা জনসংখ্যা হচ্ছে একটা পূর্ণ সংখ্যার চলক। যেমন 3 জন মানুষ আমি যদি বলি, এটা এমসিকিউতে আসে তোমাদের, বুঝতে পারছো? আর অবিচ্ছিন্ন চলক কি? যেকোনো বাস্তব সংখ্যা হইতে পারে, বয়স, উচ্চতা, ওজন এগুলা হইতে পারে। আচ্ছা ঠিক আছে, তার পরবর্তীতে আমরা সামনে আরো আরেকটু ডিপে এগিয়ে যাই। এখন দেখো আস্তে আস্তে তোমাদের অঙ্কের মধ্যে চলে যাবো। এই অংশগুলো তুলে ফেলো, কেমন? স্ক্রিনশট দিয়ে রাখো, পরে তুলে ফেলবা। আমি মুছে দিচ্ছি উপর থেকে। দেখো, তথ্য গেল, তারপর আমাদের কি গেল? উপাত্ত গেল। উপাত্তর পরে আমাদের কি গেল? চলক গেল। ঠিক আছে, এখন আমরা আস্তে আস্তে আরো ডিপে চলে যাই। দেখো, পর্যায়ক্রমে সবগুলো তোমাদের সাথে শেষ করা হবে, একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো করো। ঠিক আছে, একটা ক্লাস করলেই, এই ক্লাসটা পরিপূর্ণটা যদি করতে পারো, তাহলে পরিসংখ্যান নিয়ে আশা করি আর তোমাদের কখনো কোনো সমস্যা থাকবে না। পরীক্ষায় দুইটি আনসার করতে পারবা, পাশাপাশি সৃজনশীল, এমসিকিউ, সিকিউ সবই আনসার করতে পারবা। তারপর হচ্ছে আমাদের চলকের পরে হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে, দেখো, কেন্দ্রীয় প্রবণতা বিষয়টা আসলে কি? কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে, দেখো সংজ্ঞাটা দিই। কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা কি? কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে কয়েকটা রাশির মানদণ্ড বা পরিমাপ বলা হয়। যেমন আমি যদি সংজ্ঞাটা দেই, দেখো, উপাত্ত সমূহের উপাত্ত সমূহের উপাত্ত সমূহের মানের দিকে, উপাত্ত সমূহের উপাত্ত সমূহের কি? আহ উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে, উপাত্ত সমূহের কেন্দ্রীয় কেন্দ্রীয় কিসের দিকে? মানের দিকে, মানের দিকে পুঞ্জীবিত পুঞ্জীবিত হওয়ার হওয়ার ক্ষমতাকে ক্ষমতাকে কি বলা হয়? ক্ষমতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। ঠিক আছে, অর্থাৎ উপাত্ত সমূহের কি হবে? উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে যে পুঞ্জীবিত হওয়ার প্রবণতা, উপাত্ত সমূহ যে পুঞ্জীবিত হয়, এই প্রবণতা বা মানদণ্ডকে কি বলা হয়? কেন্দ্রীয় প্রবণতা। এর পরিমাপ হচ্ছে কয়টা? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টা? দেখো, কেন্দ্রীয় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, পরিমাপ কয়টা? তিনটি। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? তিনটি। এক হচ্ছে কি? গাণিতিক গড়, গাণিতিক গড়। দুই হচ্ছে কি? মধ্যক। তিন হচ্ছে কি? প্রচুরক। গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টা? তিনটা। এক হচ্ছে গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক। এই কেন্দ্রীয় প্রবণতাটা হচ্ছে ক নাম্বার প্রশ্নতে আসে, এবং হচ্ছে এটা সংক্ষিপ্ত প্রশ্নতেও আসতে পারে। আচ্ছা, তার পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে আহ কি নিয়ে? পরবর্তীতে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের, দেখো, ক্রম দেখো, ক্রমযোজিত ঘনসংখ্যা। ক্রমযোজিত ঘনসংখ্যা কাকে বলে বিষয়টা দেখো, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ক্রমযোজিত ঘনসংখ্যা কি এবং এটা কিভাবে লিখতে হয়। ঠিক আছে, তাহলে এই টপিকটার পরে আমরা চলে যাব হচ্ছে পরিসংখ্যান থেকে কিভাবে পরিসংখ্যান গণসংখ্যা সারণী তৈরি করে পর্যায়ক্রমে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। কেমন? দেখো, ক্রমযোজিত ঘনসংখ্যা বিষয়টা আসলে কি? এই অংশটুকু মুছে দিচ্ছি, কেমন? তারপর আমরা চলে যাব ক্রমযোজিত গণসংখ্যা কি। দেখো, আমরা যদি এখানে তোমাকে একটা ছক দেই, এরকম মিনিট, ছকের মধ্যে যদি আমরা লিখি, দেখো, দেখো আমরা কয়েকটা গড় করে নিলাম। ধরো এখানে দিলাম হচ্ছে আমি শ্রেণী ব্যক্তি, কি দিলাম? শ্রেণী ব্যক্তি, কেমন? এরপরে দিলাম ধরো আমি গণসংখ্যা, কি দিলাম? গণসংখ্যা।
আর এখানে দিলাম আমি কি ক্রমযোজিত গণসংখ্যা। কি দিব? ক্রমযোজিত ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। লক্ষ্য করো, ধরো শ্রেণী ব্যক্তি আমি তোমাকে দিলাম 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, ঠিক আছে। তারপরে ধরো 81 থেকে দিলাম কি 90, 91 থেকে 100, ঠিক আছে। ধরো এই অংশটুকু তোমাদেরকে আমি দিলাম, আমরা এই নিচের অংশটুকু সামনের দিকে বাড়াই দেই, ঠিক আছে। আচ্ছা, এখন লক্ষ্য করো, ধরো ঘন সংখ্যা এখানে আমি দিলাম তোমাকে 5, 10, 15, 7 দিলাম, 8 দিলাম, আবার 10 দিলাম, আবার ধরো 12 দিলাম, আবার ধরো এখানে আমি 3 দিলাম, কেমন? আচ্ছা, ক্রমযোজিত ঘন সংখ্যা মানে হচ্ছে পরপর সংখ্যার যোগফল, পরপর সংখ্যার যোগফল। তাহলে এখানে 5 আছে, আমি সরাসরি এখানে কত বসাই দিব? 5। এখন দেখো পরপর সংখ্যার যোগফল মানে 5-এর সাথে পরবর্তী কত? এই যে দেখো 5-এর সাথে পরবর্তীতে কি যোগ করবা? 10। 5 এবং 10, এই যে দেখো 5 এবং 10 যোগ করলে এখানে কত হবে? 15। 15-এর সাথে পরবর্তী সংখ্যা যোগ করবা, 15 আর 15 কত হয়? 30। 30-এর সাথে পরবর্তী সংখ্যা কত? 7। যোগ করলে কত হবে? এখানে 37। 37-এর সাথে পরবর্তী সংখ্যা তুমি যোগ করবা, পরবর্তী সংখ্যা যোগ করলে কত হবে আমাদের? 37 আর হচ্ছে তোমার 37 আর হচ্ছে এখানে কত? ধরো এখানে 40, 45, কেমন? কি আছে? 37 আর হচ্ছে 8 কত? 45। 45 আর হচ্ছে পরবর্তী সংখ্যা কত? 10। কত হবে? 55। 55 এর পরবর্তী সংখ্যা কত আমাদের? 55 আর হচ্ছে কত? 12। 55 আর হচ্ছে কত? 12। তাহলে কত হবে? 67। কত হবে? 67। 67 আর 3 কত হবে আমাদের? এ হচ্ছে 70। অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা মানে হচ্ছে পরপর সংখ্যার যোগফল। এই যে প্রথম আমরা 5 এখানে সরাসরি লিখে দিলাম, পরে 5 আর 10 যোগ করলে কত? 15, পরে 15 আর 15 যোগ করবা, 15 আর 7 যোগ করবা 37, আর কত? এই 37 আর পরে হচ্ছে 8 যোগ করবা 45, 45 আর 10 যোগ করবা 55, আর 12 যোগ করবা 67, আর কত? 3 যোগ করবা, এইভাবে হবে কত? 70। এটাকে বলা হয় ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ পরপর সংখ্যার যোগফলকে কি বলা হয়? ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, এই অংশটুকু আমরা মুছে দিচ্ছি, ক্রমযোজিত গণসংখ্যা। তার পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে উপাত্ত থেকে। ধরো কতগুলো উপাত্ত দেওয়া আছে, উপাত্ত থেকে কিভাবে কি গণসংখ্যা সারণী তৈরি করতে হয়। যদিও এই অঙ্কগুলো গণসংখ্যা সারণী তৈরি করার অঙ্কগুলো ক্লাস 7, 8-এ দেয় বেশিরভাগ, 9, 10-এ দেওয়াটা একটু কমই দেয়। এখানে আরো একটু হায়ার লেভেলের স্টাডি আছে এখানে। তারপরে গণসংখ্যা সারণী তৈরি করার যে বিষয়টা, এটা জাস্ট আমি একটু দেখাচ্ছি নিয়মটা। এটা বিস্তারিত আলোচনা করবো না, যেহেতু তোমরা পারো। জাস্ট শুধু খালি আমি একটু নিয়মটা দেখাই যে কিভাবে গণসংখ্যা সারণী তৈরি করবো, বা গণসংখ্যা সারণী তৈরি করতে গেলে আমাদের কি কি লাগে। দেখো, গণসংখ্যা সারণী যদি এরকম তোমাকে উপাত্ত দেওয়া থাকে, ধরো তোমাকে দিল 20, 10, আবার ধরো 20 দিল, আবার ধরো কত দিল তোমাকে? 30 দিল, আবার 10 দিল, আবার ধরো 15 দিল, আবার ধরো কত? 12 দিল, 20 দিল, 25 বা 30 দিল, 20 দিল, 40 দিল, 50 দিল, পরে ধরো তোমাকে 60 দিল, ঠিক আছে। ধরো এইভাবে তোমাকে কতগুলো সংখ্যা দিল এবং সংখ্যা দিয়ে বললো যে গণসংখ্যা সারণী তৈরি করো। গণসংখ্যা সারণী কিভাবে তৈরি করবা? তাহলে লক্ষ্য করো, প্রথমেই দেখবা হচ্ছে এখানে সর্বোচ্চ সংখ্যা এবং হচ্ছে সর্বনিম্ন সংখ্যা কত আছে। তাহলে এখানে দেখো তো, এখানে কি আছে? সর্বোচ্চ সংখ্যা আমাদের কি আছে? এখানে এখানে সর্বোচ্চ সংখ্যা কি আছে আমাদের? সর্বোচ্চ সংখ্যা বা সর্বোচ্চ মান আছে আমাদের। দেখো এখানে সর্বোচ্চ মান আছে হচ্ছে ধরো 20, 20-এর পর আছে 30, 30-এর পরে কত আছে এখানে? 30, 30-এর পরে 40 আছে, 50 আছে, 60 আছে। তাহলে সর্বোচ্চ মান কত? এখানে 60। সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান আছে আমাদের, সর্বনিম্ন মান আছে ধরো 10 আছে এখানে, 10-এর পরে ছোট সংখ্যা কত আছে? 10, 10, 10ই আছে, ঠিক আছে। সর্বনিম্ন মান কত এখানে? 10। তাহলে প্রথম টার্ম হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে, দেখো পরিসর নির্ণয় করতে হবে। কি করতে হবে? পরিসর। পরিসর জিনিসটা আসলে কি? তারপরে নির্ণয় করতে হবে শ্রেণী সংখ্যা। কি নির্ণয় করতে হবে? শ্রেণী সংখ্যা।
এই দুইটা জিনিস তোমার লাগবেই। এই দুইটা জিনিস ছাড়া তুমি একটা গণসংখ্যা সারণী তৈরি করতে পারবে না। তাহলে প্রথম হচ্ছে পরিসর। পরিসর নির্ণয়ের সূত্রটা কি? দেখো, আমরা জানি পরিসর সমান হচ্ছে উপাত্তের, পরিসর সমান কি? উপাত্তের সর্বোচ্চ সর্বোচ্চ মান মাইনাস কি? সর্বনিম্ন মান, মাইনাস সর্বনিম্ন মান যোগ কত? 1। অর্থাৎ সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1। এটা হচ্ছে তোমার কি? পরিসর। তাহলে এখানে পরিসরটা কত হবে দেখো তো, 60 মাইনাস কত? 10। আর এর পাশে কত আছে? +1। 60 থেকে 10 গেলে কত হয়? 50 যোগ কত? 1। তাহলে কত হবে আমাদের? 51। তাহলে 51 হচ্ছে আমাদের পরিসর। এখন হচ্ছে তোমাকে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। যদি তোমাকে বলে দেয় যে শ্রেণী ব্যক্তি 5 নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করো, তাহলে কিন্তু এই যে শ্রেণী সংখ্যা নির্ণয় করার যে সূত্রটা, এটা হচ্ছে, দেখো, শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে পরিসর বাই পরিসর বাই কি? শ্রেণী ব্যক্তি। পরিসর বাই শ্রেণী ব্যক্তি, এটা হচ্ছে টোটাল আমাদের কি? শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র। তাহলে এখানে পরিসর তো আমাদের দেওয়া আছে কত? 51 দেওয়া আছে। এখন আমাদের দরকার হচ্ছে শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি যদি বলে দেয় যে শ্রেণী ব্যক্তি 5 নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করো, তাহলে তো বলেই দিছে। আর যদি না বলে দেয়, তাহলে তোমাকে ধরে নিতে হবে শ্রেণী ব্যক্তি। এখন তুমি কত ধরবা? তুমি লক্ষ্য করবা যে এই তোমার পরিসরটা কত দেওয়া আছে। পরিসর যদি দেখো যে পরিসরের মানটা 30-এর উপরে আছে, এটা একটা রেঞ্জ আর কি। ধরো 30-এর উপরে যদি থাকে, তাহলে তুমি 10 ধরে ফেলবা। আর 30-এর নিচে থাকলে তুমি চেষ্টা করবা যে 5 ধরার জন্য। তাহলে তোমার যে গড়গুলো আসবে, গড়গুলো এভারেজ মানের আসবে, দেখতে সুন্দর দেখা যাবে যে তোমার এই এই গণসংখ্যা সারণী তৈরি, যে সারণীটা তুমি তৈরি করছো এটা। আর যদি এর বেশি ধরো, তাহলে দেখবা ছোট হয়ে যাবে, গড় কম হবে, তখন দেখতে সুন্দর দেখা যাবে না। তাহলে এখানে যেহেতু 51 আছে, আমরা কত ধরতে পারি? তুমি লিখবা যে শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি কত ধরে? 10 ধরে। 10 ধরে কি? শ্রেণী সংখ্যা। শ্রেণী শ্রেণী সংখ্যা ইকুয়াল টু কত? পরিসর বাই কি? পরিসর বাই শ্রেণী ব্যক্তি। পরিসর বাই শ্রেণী ব্যক্তি। তাহলে আমাদের এখন দেখো, লক্ষ্য করো, আমরা সূত্রটা বসিয়ে দিলাম। আমাদের পরিসর কত আছে? 51। পরিসর শ্রেণী ব্যক্তি আমরা কত ধরছি? 10। 51কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে কত আসতেছে? 5.1। 5.1 করে তো আর গড় নেওয়া যাবে না। 5টা গড়ের পরে তো আর একটু গড় নিতে পারবো না। তো একটা পূর্ণ সংখ্যা, একটা পূর্ণ গড় আমাদের নিতে হবে। তাহলে 5.1 কে আমরা লিখতে পারি, 5.1 এর পরবর্তী পূর্ণ সংখ্যা কি আছে? 6 আছে। অর্থাৎ 5.1, 5.2, 3, 4, 5, 6, 8, 9, 9 পর্যন্ত গেলে 5.9 এর পরে হচ্ছে কি? 5.10 না কিন্তু, অর্থাৎ 6 আর কি। এই 6 এখানে দিবা, যা পূর্ণ সংখ্যায় কি? যা পূর্ণ সংখ্যায় রূপান্তর করে। যা পূর্ণ সংখ্যায় কি করে? রূপান্তর করে। সাইড নোটটা দিয়ে দিবা, কেমন? যা পূর্ণ সংখ্যায় রূপান্তর করে। এই হচ্ছে তোমার শ্রেণী সংখ্যা। এখন দেখো, এই শ্রেণী সংখ্যাটা কেন নির্ণয় করলাম? শ্রেণী সংখ্যা নির্ণয় করার মানেই হচ্ছে আমার কয়টা গড় লাগবে। এখন তোমাকে শ্রেণী বলো গণসংখ্যা সারণী তৈরি করো, সারণী তৈরি করতে গেলে অনুমানিক তুমি 5টা, 6টা, 10টা গড় দিয়ে দিতে পারবে না। তোমার এই গড়টা নির্ণয় করার জন্য কয়টা গড় লাগবে, এটার জন্য হচ্ছে আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয়েছে। দেখো, এই অংশটুকু আমি মুছে দিব, দ্রুত একটু তুলে ফেলো, আমরা সামনে চলে যাব কিভাবে ঘনসংখ্যা সারণী তৈরি করবা, কেমন? আচ্ছা, গণসংখ্যা সারণী তৈরি করতে গেলে এই উপরের অংশটা আমি মুছে দেই, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখো, তুলে ফেলবা খালি, শর্টকাট। আচ্ছা, মুছে দিচ্ছি, আমরা একটু সামনে আগাই। দেখো, এখন হচ্ছে আমরা একটা প্রাথমিক ধারণা পেয়ে গেছি যে আমাদের এখন গড় লাগবে কয়টা? 6টা। 6টা গড় লাগবে। তাহলে আমরা সামনের দিকে আগাই, 6টা গড় রাখি, জাস্ট একটু তোমাদেরকে বুঝিয়ে দিই যে বিষয়টা, গণসংখ্যা সারণীটা কিভাবে তৈরি করবা। পরবর্তীতে আমরা চলে যাব গণসংখ্যা সারণীর পরে আমরা গাণিতিক গড়, তারপরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, তারপরে হচ্ছে আমরা কি? প্রচুরক করব, মধ্য করব তোমাদের সাথে, তারপরে অজীব রেখা আছে, বহুভুজ আছে, আয়তলেখ আছে, তারপরে আমরা ক্লাস শেষ করব। দেখো, এখন দেখো, আমাদের গড় লাগবে কয়টা? 6টা গড় লাগবে, ঠিক আছে? ধরো, এরকম আমি টান দিলাম, কেমন? 1, 2, 3, 4, 5, এই ধরো 6টা গড় আমি নিলাম। আরেকটা গড় একটু বেশি নিতে হবে, ধরো এই পাশে দিলাম, এখানে নিব কি আমি?
শ্রেণী ব্যক্তি, এখানে কি দিব? শ্রেণী ব্যক্তি। এখানে দিব আমি কি? টালি। এখানে কি দিব? টালি। আর এখানে আমি কি দিব? গণসংখ্যা। কেমন? আচ্ছা, শ্রেণী ব্যক্তি দেখো আমাদের কত থেকে শুরু করতে হবে? এখানে কত আছে আমাদের? 20 আছে। কত আছে? 20 আছে। তাহলে সর্বনিম্ন মান ছিল আমাদের কত? 10। 10 থেকে শুরু করতে হবে। এখন শ্রেণী ব্যক্তি আমরা কত ধরছি? 10 ধরছি। আচ্ছা, 10 ধরলে আমরা কত শুরু করব? 10 থেকে যদি শুরু করি, দেখো 10 থেকে 10 ঘর, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। 10 থেকে 10 নিয়ে করলে 10 থেকে কত? এই যে দেখো 10 থেকে কত হয় আমাদের? 10 থেকে 19। ঠিক আছে, তারপরে কত হবে? 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে কত? 49, 49 থেকে আমাদের কত হবে? 50 থেকে 59। ঠিক আছে, সর্বোচ্চ সংখ্যা আছে আমাদের 60। আর একটা গড় নিতে হবে এখানে নাম। তাই এখানে কত হবে? আমাদের 60 থেকে 69 পর্যন্ত নিতে হবে। কেমন? আচ্ছা, এখন তুমি লক্ষ্য করো, তোমার কাছে এখানে গড় আছে কয়টা? ধরো 6টা গড় নিছি আমরা, 1, 2, 3, 4, 5, এই যে 6টা গড়। দেখো 10, একটা, দুইটা, 10। 10 থেকে 19-এর ভিতরে আমাদের সংখ্যা কি কি আছে? 10, একটা, দুইটা, দুইটা আছে। তাহলে কি নিব আমরা? 10, 15 আছে। 1, 2, 3, 12 আছে। 1, 4, 4, 4টা আছে টোটাল। তাহলে এই যে 1, 2, 3, 4, এই 4টা দাগ নিতে হবে আমাদের। ঠিক আছে, তারপরে দেখো 20 থেকে কত? 29। তাহলে কত? এই যে দেখো আমরা এই যে সংখ্যাগুলো নিচ্ছি, সংখ্যাগুলো ধরো মুছে দিই। কেমন? তাহলে আমাদের জন্য নিতে সহজ হবে আর কি। মানগুলো ধরো 15 মুছে দিলাম, এই অংশটুকু আমরা মুছে দিচ্ছি। তারপরে কত আছে? 20, 1, 2, 20, 29 পর্যন্ত, তাই না? 3, 4, 4টা আছে। 1, 2, 3, এই যে 4টা আছে। ঠিক আছে, ধরো এই অংশটুকু আমরা মুছে দিলাম। এটা আমাদের কাজের সুবিধার্থে আমরা মুছে দিয়েছি, যেন আমাদের ভুল না হয় আর কি। তারপরে কত আছে দেখো? 30 থেকে 39-এর ভিতরে কত আছে? 30, 1, 2টা আছে। এই যে 1, 2। ঠিক আছে, তারপরে দেখো তারপরে কি আছে আমাদের? 40 থেকে 49-এর ভিতরে 40 আছে। এই যে একটা আছে, একটা। কেমন? আচ্ছা, এরপরে দেখো 50 থেকে 59-এর ভিতরে কত আছে আমাদের? 50 আছে। 60 থেকে 59-এর ভিতরে কত আছে? এই যে 60 আছে, একটা। তাহলে এখানে ধর গণসংখ্যা এখানে কত? 4। ঠিক আছে, এখানে কয়টা? 4। এখানে কয়টা? 2টা। এখানে কয়টা? একটা। এখানে একটা। এখানে হচ্ছে একটা। এ হচ্ছে গণসংখ্যা সারণী তৈরি করা। যদি তোমাকে উপাত্ত দেওয়া থাকে, তখন তুমি গণসংখ্যা সারণী ভাবে তৈরি করবা। টালি দিবা, গণসংখ্যা দিবা, শ্রেণী ব্যক্তি দিবা। এরপরে পরিসর নির্ণয় করছো, এখানে গণশ্রেণী সংখ্যা নির্ণয় করছো, তারপর হচ্ছে গণসংখ্যা সারণী তৈরি করবা। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার গণসংখ্যা সারণী। অংশটুকু মুছে দিই, আমরা চলে যাব এর পরবর্তী টপিকে। পরবর্তী টপিকটা করবো হচ্ছে আমরা গাণিতিক গড় নির্ণয়। দেখো পর্যায়ক্রমে আমরা সামনের দিকে আগাই। দেখো গাণিতিক গড় বিষয়টা আসলে কি? গাণিতিক গড় ক্লাস 8-এও ছিল, ওইখানেও তোমরা আসলে পড়ছো। এখন শুধু খালি জাস্ট একটু বিস্তারিত আলোচনা করব। গাণিতিক গড় এখন খুব কমই আসে। ক্লাস 9-এ হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টা সবচেয়ে বেশি আসে। দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, তারপর হচ্ছে আমরা মধ্য করব, প্রচুরক করব, গাণিতিক গড়ের পরেই। দেখো হয়েছে, দেখো গাণিতিক গড় নির্ণয়ের সারণী নিম্নরূপ। গাণিতিক গড় নির্ণয়ের সারণী নিম্নরূপ। দেখো আমরা যে কোনো একটা ছক নেই, তাহলে অঙ্কগুলো সহজে বুঝতে পারবো বিষয়টা। ধরো আমরা একটা ছক নিলাম, 1, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা, গাণিতিক গড় নির্ণয় করতে গেলে ধরো এখানে নিলাম আমরা কি? শ্রেণী ব্যক্তি। ঠিক আছে, এখানে কি নিতে হবে? মধ্যমান। কি নিতে হবে? মধ্যমান। মধ্যমানকে কি দিয়ে প্রকাশ করবো আমরা? XI দিয়ে প্রকাশ করব। তারপরে এখানে নিব আমরা গণসংখ্যা। কি নিব আমরা? গণসংখ্যা। গণসংখ্যাকে আমরা FI দিয়ে প্রকাশ করব। আর এখানে হচ্ছে
এই যে দেখো মধ্যমান, মধ্যমান অর্থাৎ এক্স আই গুণ হচ্ছে কি গণসংখ্যা এফ আই। ঠিক আছে, ধরো আমি একটা যদি সারণী চোখ নেই, ধরো 30 থেকে আমি নিলাম কত, 30 থেকে 35, 30 থেকে ইংরেজিতে নেই, 30 থেকে কত 35, তারপরে হচ্ছে আমরা পর্যায়ক্রমের মান ধরে নেই 36 থেকে ধরো 41, তারপরে হচ্ছে ধরো 42 থেকে আমরা কত নেই, 42 থেকে, 42 থেকে কত 47, পরে হচ্ছে 48 থেকে 52, 48 থেকে, সরি 48 থেকে কত হয় আমাদের 53, এরপরে যাও 54 থেকে আমাদের কত হয় পর্যায়ক্রমের মানগুলো 59, 60 থেকে যাবে কত 65, ধরো এই মানগুলো আমরা নিলাম পর্যায়ক্রমে 35, 41, 47, 53, 59, 53, 59, 65। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, মধ্যমান জিনিসটা আসলে কি দেখো, মধ্যমান হচ্ছে তুমি এই যে এটা এবং এটা, এটা শ্রেণী, একটা শ্রেণী ব্যক্তি সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান তুমি কি করবা, যোগ করবা, যোগ করে কি করবা 2 দিয়ে যদি ভাগ করে দেও তাহলে কি মানটা পাবা, মধ্যমান পাবা। ধরো 30 যোগ হচ্ছে আমরা যদি 35 লিখি, ঠিক আছে, এবং এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে দেখো তো 32.5, দেখুন 32.5, ঠিক আছে, অর্থাৎ দুইটাকে যোগ করে তুমি 2 দিয়ে ভাগ করে দিবা, তাহলে এটা কত আসবে দেখো তো, দেখো 2 পার্থক্য হইতাছে, 30 এর পরে 2 একটা করে বললে বাকিগুলো তুমি সেম সবগুলো পারবা। এখানে কত হবে 38.5, এখানে কত হবে 44.5, এখানে কত হবে 50, 50.5, এখানে তোমার কত হবে 2 পরে 56, 56.5, এখানে কত হবে 62.5, এটা হচ্ছে তোমার মধ্যমান। পরপর মধ্যমান, মধ্যমান হচ্ছে কি তোমার দুইটা সংখ্যা যোগ করবা, যোগ করে কত 2 দিয়ে ভাগ করবা, দুইটা সংখ্যা যোগ করবা, যোগ করে কি 2 দিয়ে আমরা ভাগ করব, এটা হচ্ছে আমাদের মধ্যমান। এরপরে সামনে আগাও। আচ্ছা, এখন দেখো গণসংখ্যা কি, দেখো গণসংখ্যাটা আমরা কিভাবে নিব, গণসংখ্যা আমাদের কি কি দেওয়া আছে আমাদের এখানে দেখো, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। গণসংখ্যাটা আমরা লিখি, দেখো এখানে ধরো কি দেওয়া আছে, ধরো 3, তারপরে হচ্ছে আমাদের দেওয়া আছে হচ্ছে 10, 10-এর পরে হচ্ছে ধরো 18, 18-এর পরে হচ্ছে আমাদের 25, 25-এর পরে হচ্ছে 8, 8-এর পরে ধরো 6 দেওয়া আছে আমাদের এখানে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এই গণসংখ্যা নেওয়া শেষ। তারপরে দেখো মধ্যমান গুণ গণসংখ্যা, মধ্যমান গুণ গণসংখ্যা মানে এই যে 32.5 আর হচ্ছে 3 এ গুণ করবা, গুণ করে যা আসে সংখ্যাটা লিখতে হবে। তাহলে আমরা গুণ করি, কি গুণ করতে হবে 32.5 গুণ হচ্ছে আমাদের কত 3, গুণ করলে কত হবে 97.5, এরপরেরটা তুমি করো পর্যায়ক্রমে, এরপরটা কত আছে 38.5 গুণ হচ্ছে আমাদের কত 10, গুণ কত সরি গুণ হচ্ছে আমাদের 10, অর্থাৎ 300 কত 300 হচ্ছে 85, 385। এরপরেরটা কত দেখো 44, 44 গুণ হচ্ছে আমাদের কত 18, 44 গুণ হচ্ছে কত 18, 792, 700 কত 92। আচ্ছা, এরপরে যাও তুমি, এরপরে হচ্ছে কত 50.5 গুণ হচ্ছে আমাদের 25, 25 দিয়ে গুণ করলে কত হয় 1200, 1200 কত 62.5, 1262.5। এরপরে যাও, এরপরে হচ্ছে আমাদের 56.5 কে যদি 56.5 কে যদি আমরা গুণ করি কত দিয়ে 8 দিয়ে গুণ করলে কত হবে 452, 400 কত 52। এরপরে যাও হচ্ছে 62.5 কে যদি আমরা গুণ করি কত দিয়ে 6 দিয়ে 300 কত 75, 300 কত 75। দেখো এগুলো হচ্ছে আমাদের কি মান পাইছি, মধ্যমান গুণ গণসংখ্যা। তাহলে এখানে দেখো টোটাল আমরা কি লিখবো, টোটাল আমরা এখানে দেখো n সমান গণসংখ্যা কত আমাদের, মোট গণসংখ্যা আমাদের কত হইতেছে, গণসংখ্যা হচ্ছে মোট গণসংখ্যা হচ্ছে আমাদের 70, মোট গণসংখ্যা কত 70।
n ইজ ইকুয়াল টু কত? ধরো এখানে আমাদের গণসংখ্যা আছে মোট 70। আচ্ছা, সবগুলোকে যদি আমরা যোগ করি, পর্যায়ক্রমে যদি যোগ করি, তাহলে এখানে দেখো তো কত হবে? 375। 375 যোগ হচ্ছে আমাদের 452, যোগ হচ্ছে কত আমাদের 1262.5, যোগ হচ্ছে আমাদের 792, তারপরে হচ্ছে আমাদের 792, 385, যোগ হচ্ছে আমাদের 97.5। অর্থাৎ দেখো, এটাকে দিবা সামেশন সামেশন এফ আই এক্স আই। সামেশন কি? এফ আই এক্স আই। এই চিহ্নটার নাম কি? সামেশন চিহ্ন। এই চিহ্নটার নাম কি? সামেশন চিহ্ন। আবার দেখো, এই জিনিসটা আবার মুছে দিচ্ছি নতুন করে। সামেশন, ধরো এই অংশটা হচ্ছে সামেশন এক্স আই এফ আই। এফ আই ইজ ইকুয়াল টু মোট কত পাইছি আমরা? 3364। 3300 কত পাইছি আমরা? 64। নিচের অংশটা দেখো মুছে দিচ্ছি। তাহলে দেখো, টোটাল আমরা কত পাইছি? এন পাইছি আমরা কত? 70। এবং সামেশন এক্স আই এফ আই সমান কত পাইছি? 3364। এখন আমরা দেখো মূল কাজে চলে যাব। উপরের অংশটুকু দেখো আমরা মুছে দিই, কেমন? কারণ আমরা টোটাল অংশ পেয়ে গেছি, উপরের অংশটুকু মুছে দিই, দিয়ে আমরা উপরে কাজ করি। দেখো সূত্রটা কি? ঘর নির্ণয়ের সূত্রটা হচ্ছে, তোমরা সবাই জানো, সামেশন এক্স আই এফ আই। এটা কিন্তু বিস্তারিত বর্ণ আছে, অর্থাৎ এই এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স আই এফ আই, আই ইকুয়াল টু 1 to k সামেশন এক্স আই এফ আই, এরকম একটা সূত্র আছে, ঠিক আছে? ওইটা না দিয়ে আমরা একটু শর্টকাটে তোমাদেরকে বুঝিয়ে দিই। সূত্রটা হচ্ছে, লিখবা, সুতরাং কে গড় গড় ইকুয়াল টু, উপরে দিবা কি? সামেশন এক্স আই এফ আই, আর নিচে কত? এন। তাহলে দেখো, আমি এই পাশে লিখছি সামেশন এক্স আই এফ আই সমান কত পাইছি আমরা? 3300 কত? 3364। আর নিচে কত? আমাদের মোট গণসংখ্যা এন সমান কত? 70। দেখো 3364-কে যদি আমরা 70 দিয়ে ভাগ করি, 70 দিয়ে ভাগ করি, তাহলে মানটা আসবে কত আমাদের? 3364-কে 70 দিয়ে ভাগ করলে 48.05। কত? 48.05 আছে। কত? 48.05। এটা হচ্ছে আমাদের গাণিতিক গড়। দেখো গাণিতিক গড় বিষয়টা বুঝতে পারছো? গাণিতিক গড় নির্ণয় করতে গেলে কি লাগবে আমাদের? শ্রেণীবৃদ্ধি লাগবে, মধ্যমান লাগবে, গণসংখ্যা লাগবে, পরে মধ্যমান গুণ গণসংখ্যা। ঠিক আছে? তারপরে তুমি যে কাজটা করছি, পর্যায়ক্রমিক কাজটা করে যাবা, দেখবা অঙ্ক মিলে যাবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। গাণিতিক গড়ের পরবর্তীতে আমরা চলে যাই মধ্যক নির্ণয়। দেখো, যদি উপাত্ত দেওয়া থাকে, উপাত্ত থেকে কিভাবে তুমি মধ্যক নির্ণয় করবা? ঠিক আছে, এমসিকিউ তে এই প্রশ্নগুলো আসে, উপাত্ত থেকে মধ্যক নির্ণয়। তারপরে আমরা করব সারণী থেকে মধ্যক নির্ণয়, সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, তারপরে করব সারণী থেকে প্রচুরক নির্ণয়। এই টপিকগুলো থাকবেই, তোমার এই টপিকগুলো থাকবে। দেখো গ নাম্বার প্রশ্নতে থাকবে হচ্ছে যে কোনো একটা গ্রাফ থাকবে, ঠিক আছে? হয় আয়তলেখ থাকতে পারে, অজীব রেখা থাকতে পারে, বহুভুজ থাকতে পারে, ঠিক আছে? আর হচ্ছে তোমার খ নাম্বার প্রশ্নতে হয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় থাকবে, অথবা গাণিতিক গড় থাকবে, অথবা তোমার মধ্যক প্রচুরক, যে কোনো একটা থাকবেই, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা এখন চলে যাব হচ্ছে, যদি সংখ্যা দেওয়া থাকে বা উপাত্ত দেওয়া থাকে, উপাত্ত থেকে তুমি কিভাবে মধ্যক নির্ণয় করবা। যেমন আমি যদি তোমাকে কিছু উপাত্ত দেই, ধরো এখানে দিলাম হচ্ছে 10, 10, আমরা ধরো এখানে কতগুলো উপাত্ত নেই, ধরো নিলাম হচ্ছে 10, 10, 20, আবার নিলাম হচ্ছে 10, আবার নিলাম হচ্ছে 20, তারপর নিলাম ধরো 25, 10, 20, 25, ধরো সংখ্যাগুলো পর্যায়ক্রমে নাও। 10, পরে হচ্ছে ধরো আবার নিলাম হচ্ছে 10, 20, 10, 15, 20। ধরো এই সংখ্যাটি নিলাম না, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। প্রথমে 9টাই নেই। আচ্ছা, ধরো উপাত্তর ক্ষেত্রে তোমাকে জোড় এবং বিজোড় বিষয়টা একটু হিসাব করতে হবে। দেখতে হবে যে জোড় সংখ্যা আছে না বিজোড় সংখ্যা আছে। আর উপাত্ত থেকে মধ্যক নির্ণয় করতে গেলেই তোমাকে একদম মাস্ট বি
যে কাজটা করতে হবে এটা হচ্ছে সাজাইতে হবেই। তাইলে উপাত্তগুলোকে তোমাকে সাজাইতে হবে। আর সাজানোর নিয়মটা তোমরা ছোট ক্লাসে পড়ছো। কি করতে পারো তুমি, মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে পারো অথবা অর্ধক্রম অনুসারে সাজাতে। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, আর অর্ধক্রম মানে হচ্ছে কি বড় থেকে ছোট। তাহলে উপাত্তগুলোকে লিখবা, উপাত্তগুলোকে উপাত্ত উপাত্ত সমূহকে কি লিখবা এখানে দেখো, উপাত্ত সমূহকে উপাত্ত সমূহকে সমূহকে উপাত্ত সমূহকে মানে মানে ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রমে কি লিখবো আমরা, সাজিয়ে সাজিয়ে পাই। উপাত্ত সমূহকে যদি মানে ঊর্ধ্বক্রমে সাজাই, দেখো ছোট থেকে বড়, ছোট কি আছে আমাদের এখানে, ধরো 10 আছে, 10-এর পরে কত আছে, এই যে আরেকটা 10 আছে, ঠিক আছে 10 আছে, 10-এর পরে কত আছে, আরেকটা আমাদের কত আছে 10 আছে, 10 পরে পরে কত আছে, 10-এর পরে ধরো এখানে এই যে এখানে আরেকটা 10 আছে, তারপরে ধরো 15 আছে, এখানে এই যে 15 আছে, 15 আছে, 15 নিলাম, 20 আছে 20 নিলাম, তারপরে হচ্ছে দেখো 20 কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, চারটা 20 আছে, এই যে চারটা 20 আমরা নিলাম পরপর, না চারটা 20, এই যে হচ্ছে চারটা 20 আমরা নিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মধ্যক নির্ণয়ের সূত্রটা কি আমাদের, এই হচ্ছে আমরা চারটা সাজানো শেষ, 1 2 3 4 5 6 7 8 9টা, 1 2 3 4 5 6 7 8, এই যে হচ্ছে 9টা। এখন আমাদের কি করতে হবে, মানে সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। সূত্র কি দেখো, যদি লিখবা যে এখানে এখানে কি লিখবা, n ইকুয়াল টু কত 9, ঠিক আছে, n ইকুয়াল টু বাংলায় দেখি, n ইকুয়াল টু কত 9, 9টি 9টি, যা কি সংখ্যা দেখো, যা যা বিজোড় সংখ্যা, যা বিজোড় সংখ্যা, যা হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। তাহলে আমরা কি লিখবো, সুতরাং মধ্যক সমান, যদি বিজোড় হয় মধ্যক সমান হচ্ছে n প্লাস 1/2 তম পদ। সূত্রটা কি মনে রাখো, n প্লাস ওয়ান বাই টু তম পদ, n প্লাস 1/2 তম পদ, এটা হচ্ছে মধ্যক বিজোড়ের ক্ষেত্রে সূত্র। আচ্ছা তাহলে এখানে n আমাদের টোটাল কত 9 প্লাস 1, n প্লাস 1/2 তম পদ, তাহলে এখানে নিচে কত আছে 2 তম পদ, কেমন। আচ্ছা তাহলে 9 আর 1 কত হয় আমাদের 10 ভাগ হচ্ছে 2 তম পদ, 10 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 5 তম পদ, কত হয় আমাদের 5 তম পদ। দেখো 5 তম পদ আমাদের এখানে কত আছে, 1 2 3 4 5, তাহলে 5 তম পদ এখানে আমাদের কত আছে, এখানে দেখো 15, 5 তম পদ পদ কত 15। আচ্ছা এটা আরেকটা শর্টকাট টেকনিক আছে, দেখো তোমাকে 9টা বললে, 9টা হচ্ছে মাঝামাঝি যে মানটা, এটাই হচ্ছে মধ্যক, মধ্যক মানে হচ্ছে মধ্যেরটা, ঠিক আছে। তাহলে এখানে তুমি ধরো এখানে দিলা তুমি চারটা, এদিকে দিলা চারটা, চারটার চারটা আটটা, মাঝে যেটা আছে এটাই হচ্ছে মধ্য, কিন্তু সাজাইতে হবে, না সাজায় আবার প্রশ্নের মধ্যে যা আছে তার থেকে মধ্য দিয়ে দিও না, তাহলে কিন্তু হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে মধ্যক হচ্ছে আমাদের 5তম পদ, 5তম পদ কত এখানে দিবা, তুমি সরাসরি লিখবা 5তম পদ হচ্ছে কত 15, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের মধ্যক, যা হচ্ছে বিজুড়ের ক্ষেত্রে, যদি বিজুড় হয় তখন মধ্যক নির্ণয় করবা এইভাবে। আজকে আমরা এই ভিডিওটা পার্ট 1টাকে আমরা এখানেই সমাপ্ত করব। পরবর্তী ভিডিওতে আমরা পার্ট টু দেখে আমরা কি কি করব। পার্ট 2তে হচ্ছে আমরা আলোচনা করব, দেখো নাম্বার 1 হচ্ছে মধ্যক, এই যে সংখ্যা দেওয়া থাকলে সংখ্যা জোড়ের ক্ষেত্রে করব। সংখ্যা কি করব, জোড়ের ক্ষেত্রে, দেখো সামারিটা আমি আলোচনা করি, সংখ্যা জোড়ের ক্ষেত্রে করব আমরা, ঠিক আছে। তারপরে করব হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করব, তারপরে হচ্ছে আমরা প্রচুরক করব সারণী থেকে, তারপরে হচ্ছে আমরা করব কি মধ্যক করব, মধ্যক নির্ণয়, সারণী থেকে মধ্যক নির্ণয় করব। এগুলো হচ্ছে আমরা খ নাম্বারের জন্য করব, ঠিক আছে। খ নাম্বারে দেখবা হয় সারণী থেকে মধ্যক, হয় প্রচুরক প্রচুরক, না হয় কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এই তিনটাতে একটা থাকবেই, ঠিক আছে। দুইটা সৃজনশীলের মধ্যে দুইটা থাকবে, ঠিক আছে। তারপরে আমরা আগামী পার্ট 2তে আমরা কি করব, অজীব রেখা করব, বহুভুজ করব,
আয়তল একক করব, তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিব, অর্থাৎ দুইটা পার্টের মধ্যে পুরাপুরি সংখ্যান তোমার শেষ হয়ে যাবে যদি তুমি ধৈর্য সহকারে বুঝতে পারো। ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী ক্লাসে, আগামী পার্ট 2-তে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ক্লাসগুলো মনোযোগ সহকারে করো, বাসায় পড়াশোনা করো ভাই, পড়াশোনার কোনো বিকল্প নাই। ঠিক আছে, পড়াশোনা রেগুলার করতে হবে, রেগুলার করতে হবে। ধরো আজকে তুমি করছো আর 2 দিন পরে করো নাই, তাহলে কিন্তু অঙ্কগুলো পারবে না। অঙ্ক হচ্ছে রেগুলার করতে হবে, অ্যাটলিস্ট 2 ঘন্টা তোমাকে অঙ্ক করতেই হবে বাসায়। যদি তুমি মিনিমাম 2 ঘন্টা অঙ্ক করতে পারো, ইউ আর বি সাকসেসফুল, তুমি খুবই সফল হবা। ঠিক আছে, তুমি অঙ্ক যদি প্র্যাকটিস করো তবে তুমি সফল হবা ইনশাল্লাহ। দেখা হচ্ছে আগামী ক্লাসে পার্ট 2-তে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।